তোমাদের মোটামুটি 5 6 এ ধরো এই 10টা আর এদিকে রাইটিং হচ্ছে 4টে, চলো টোটাল 14টা টপিক তোমাদের শিখতে হবে। এবার গ্রামারের ক্ষেত্রে প্রথম শিখতে হবে সেন্টেন্স। একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সেন্টেন্সের পরে হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ওগুলো তো শিখেছো, অল্প অল্প জানা আইডিয়া আছে সবার। নাম্বার, নাম্বারকে বাংলা হচ্ছে বচন, এক বচন না বহুবচন, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, এটাও দেখবা হয়েছে কোনো একটা ইয়ে থাকলে এস বা ইএস যুক্ত করলে যে প্লুরাল নাম্বার হয় সেটা। জেন্ডার, কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ কিরকম, এটাতে ম্যান, ম্যানের যদি ফেমিনাইন জেন্ডার ধরো উম্যান, ঠিক আছে। কাউ, কাউয়ের ফেমিনাইন জেন্ডার হচ্ছে বুল, এরকম ভাবে কোন একটা যদি পুংলিঙ্গ থাকে তাহলে স্ত্রীলিঙ্গ কিভাবে করা যায় এরকম। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে, কোন কাজ তুমি কিভাবে করছো সেই ক্রিয়াটা হচ্ছে ভার্ব, সেটা শুনতে। আর্টিকেল, এ এন্ড দা, হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন কোনগুলো অন, অ্যাট, বাই এগুলো। ক্লজ, ক্লজ মানে বাক্যের অংশ, এটা হচ্ছে তোমাদের নতুন বলো। ক্লজ মানে হচ্ছে কোনো বাক্যের কি কি অংশ আছে, কি কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেটা সম্পর্কে আমাদের শিখতে হবে। ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখবা তোমরা সিগমা আনসারে কোনো একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা কি বলছে তোমরা বুঝতে পারো না, বাংলা মানে বুঝতে পারো না বলে উত্তরটা পারো না। কোনো টিচার যদি তোমাকে বাংলা মানে করে দেয় তাহলে তুমি উত্তর পারো, তাহলে তুমি যদি নিজের থেকেই ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারো, নিজের থেকেই যদি কোনো প্রশ্ন তৈরি করতে পারো তাহলে তোমার ব্যাপারটা এই ব্যাপারটা সহজ হবে। আর একটা হচ্ছে ভোকাবুলারি, ভোকাবুলারি মানে একটা জিনিসের বিভিন্ন মানে থাকতে পারে, তোমাকে জানতে হবে যে সেই ওয়ার্ডটার আসল মানেটা কি, তাকে বলে ভোকাবুলারি। আর রাইটিং এর ক্ষেত্রে প্যারাগ্রাফ, যেটা হয় যে মাই স্কুল, ইওর হবি, ইওর ফেভারিট টিচার, ওগুলো বলে প্যারাগ্রাফ, ওগুলো শিখতে হবে। লেটার মানে চিঠি লেখা শিখতে হবে। স্টোরি মানে গল্প লেখা শিখতে হবে। আর ডায়লগ লেখা, ডায়লগ লেখা মানে কি হচ্ছে কথোপকথন, তুমি দেখা যাচ্ছে সঙ্গে কথা বলছো কিন্তু কথাটা বাংলায় বলছো না ইংলিশে বলছো, তাহলে কি করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মোটামুটি একটা সিলেবাস, এইটুকু যদি তুমি জানতে পারো তাহলে ইংলিশের আর ভয় লাগবে না। আর সব ক্ষেত্রে জানবা যে নাম্বারটাই সব শেষ কথা না, শেষ কথা হচ্ছে আমি কতটা জানি। ভবিষ্যতে যখন তুমি দেখা যাচ্ছে চাকরি করতে যাবা কিংবা তুমি দেখা যাচ্ছে কোনো বড় জায়গায় যাবা, তুমি কত নাম্বার পেয়েছো সেটা ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে হচ্ছে তুমি সেই সম্পর্কে জানো কিনা। ভয়ের সম্পর্কে তুমি দেখা যাচ্ছে জানো না, কিন্তু তুমি মুখস্থ করে নাম্বার পেয়ে গেছো, ওই নাম্বারের কোনো ভ্যালু সহজ কথা। আজকে তোমাদের সেন্টেন্স ফরমেশন বলছে, ঠিক আছে, সেন্টেন্স ফরমেশন ব্যাপারটা কি, কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আচ্ছা, সেন্টেন্স ফরমেশনের আগে তোমরা বলো তো সেন্টেন্স কাকে বলে? কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। কিরকম ব্যাপারটা, ধরো সেন্টেন্স কাকে বলে যে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। জানতা কেউ সেন্টেন্সের সংজ্ঞা? এবার কি বলছে, কতগুলি ওয়ার্ড শুধু পাশাপাশি বসালেই হলো না, পাশাপাশি বসানোর সঙ্গে সঙ্গে আমার মনের যে ভাব আমি কি বলতে চাইছি সেটা যেন প্রকাশ পায়। তোমার মনের ভাব প্রকাশ পেল না অথচ তুমি বসালা, সেটা সেন্টেন্স না। দেখা যাচ্ছে dog a I saw, কি লিখলাম ডগ, ডগ মানে কুকুর, এ মানে একটি, আই মানে আমি, স মানে দেখেছিলাম। ডগ এ আই স মানে কি তাহলে? মানে ওটা তো টেন্সে গেল,
এটার কোনো মানেই হয় না। ডগ এ আই স, কুকুর একটি আমি দেখেছিলাম, তার মানে হয় না আমি একটি কুকুর দেখেছিলাম। হলো ব্যাপারটা? তাহলে এটা কোনো সেন্টেন্স নয়, কিন্তু এখানে দেখো কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসেছে, কিন্তু যে বলছে তার মনের ভাব কি প্রকাশ পাচ্ছে? মনের ভাব প্রকাশ পাচ্ছে না। মনের ভাব প্রকাশ না পেলে সেটাকে সেন্টেন্স বলা হয়। তাহলে এটাকে যখন তুমি সেন্টেন্স হিসেবে সাজাবা, আই স এ ডগ, এটা হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে? তাহলে সেন্টেন্স কাকে বলে? কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে, মনের ভাব প্রকাশ করলে হয় না, সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসতে পারে, কিন্তু ওয়ার্ড পাশাপাশি বসে যদি তার কোনো নির্দিষ্ট অর্থ না থাকে তাহলে সেটা সেন্টেন্স হবে না। যদি নির্দিষ্ট অর্থ থাকে সেটা সেন্টেন্স হবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসছে। এবার কখন কি বসাতে হবে সেটাও একটা ব্যাপার। দেখো কখন কি বসাবো আমরা? সেন্টেন্সের সবার আগে বলে বসে একটা সাবজেক্ট, হলো, তারপরে বসে একটা ভার্ব, তারপরে বসে একটা অবজেক্ট। মানে প্রথমে বসে একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্টের বাংলাতে কর্তা, কর্তা মানে যে কাজটা করে। কে কাজ করে? আমি। কি? আমি কুকুর দেখেছিলাম। তাহলে কে দেখেছিল? আমি দেখেছিলাম, তাহলে আমি কর্তা। মানে সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। কর্তা বলে হচ্ছে যে কাজটি করে সেই কর্তা। হলো। ভার্ব মানে হচ্ছে কি? ক্রিয়া, কাজ করা। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যে কোনো কাজ করাকে ক্রিয়া বলা হয়। ভার্ব মানে ক্রিয়া। ঠিক আছে? তাহলে কর্তা, তাহলে আই, আগে সেন্টেন্সে লক্ষ্য করো, আইটা কি হচ্ছে? কর্তা বা সাবজেক্ট। তারপরে কি হচ্ছে? ভার্ব। স মানে কি? দেখা বা দেখেছিলাম। তাহলে দেখেছিলাম, দেখাটা একটা কাজ না? তাহলে সটা কি হবে? ভার্ব। আর লাস্টে যতটুকু বাকি থাকবে, অর্থাৎ সাবজেক্ট একটা, ভার্ব একটা, একটা সেন্টেন্সে তাছাড়া যাবতীয় যা থাকে টোটালটাকে বলে অবজেক্ট। অবজেক্টকে বলা হয় কর্ম। হলো। তাহলে কি হচ্ছে? একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের কি কি লাগে? সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, আর অবজেক্ট লাগে। তার মধ্যে জানবা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের মধ্যে সাবজেক্ট ফার্স্টে থাকবে, ভার্ব মিডলে থাকবে, অবজেক্ট লাস্টে থাকবে। এরকমই সিস্টেম। কখনোই অবজেক্ট সামনে আসবে না, কি কখনোই ভার্ব সামনে আসবে না যখন একটা সেন্টেন্স তুমি তৈরি করতে যাবে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই সাবজেক্টটাকে ফার্স্ট করতে হবে। বুঝলে? এবার একটা সেন্টেন্সের আবার দুটো ভাগ থাকে। একটা অংশ সেটাকে বলা হয় সাবজেক্ট, আর একটা অংশ তাকে বলা হয় প্রেডিকেট। যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, তার সম্পর্কে যা যা বলা হচ্ছে টোটালটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সেন্টেন্সের দুটো অংশ, সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটাকে বলে সাবজেক্ট, আর একটা বলে প্রেডিকেট। সাবজেক্ট মানে এখানে আবার কর্তা না, কিন্তু সাবজেক্ট মানে এখানে উদ্দেশ্য পদ। ঠিক আছে? সাবজেক্ট মানে উদ্দেশ্য পদ, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয় পদ। তাহলে কি হচ্ছে যে আমরা সেন্টেন্স ফরমেশন শিখতে গেলে সেন্টেন্স ফরমেশন মানে সেন্টেন্স তৈরি, একটা সেন্টেন্স তৈরির একটা নির্দিষ্ট নিয়ম আছে। জানামাতা ভাবে একটার পর আরেকটা বসিয়ে দিলে সেন্টেন্স তৈরি হয় না। এই জন্য তোমরা যখন দেখা যাচ্ছে রাইটিং লিখছো কি কোনো একটা আননোন কোশ্চেনের অ্যানসার লিখছো, তোমার দেখবে মনে হবে যে আমি ঠিক লিখছি, কিন্তু ওটা ভুল যায়। কেন ভুল যায়? সাবজেক্টের পরে তুমি ভার্ব না বসিয়ে যদি অবজেক্ট বসাও তাহলে সেন্টেন্স ভুল। ভার্বটাকে যদি আগে বসিয়ে দাও তাহলে সেন্টেন্স ভুল। একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটে জিনিসই লাগে। তোমার তিনটে জিনিসের কোনো একটা যদি মিসিং থাকে তাহলে সেন্টেন্সটা ভুল। হলো? তাহলে একটা সেন্টেন্স কাকে বলা হয়? না কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে সেটাকে বলে সেন্টেন্স। ঠিক আছে? যদি বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে
এটাকে সেন্টেন্স আমরা বলবো। যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করে তাহলে সেন্টেন্স না, সে ওয়ার্ড পাশাপাশি বুঝতে পারে, ওয়ার্ডের নির্দিষ্ট অর্থও থাকতে পারে, অর্থ থাকা মানে সেটা সেন্টেন্স, তার কোনো মানে নেই। এবার সেন্টেন্সের তৈরি করতে গেলে তিনটে জিনিস আমাদের মূল দরকার। একটা হচ্ছে সাবজেক্ট, একটাকে বলে ভার্ব, একটাকে বলে অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, অবজেক্ট মানে কর্ম। কর্তা কাকে বলে না, যে কোনো কাজ করে সে হচ্ছে কর্তা, কর্তা যা করে সেই হচ্ছে ক্রিয়া, যেভাবে করে সেটা হচ্ছে কর্তা। হলো ব্যাপারটা? তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে একটা সেন্টেন্স তৈরি হয়। সেন্টেন্স তৈরি করলাম, সেই তৈরি একটা সেন্টেন্সের আবার দুটো ভাগ হবে। একটা ভাগকে বলা হয় সাবজেক্ট আর একটা বলে প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্যপদ, প্রেডিকেট মানে বিধেয় পদ। সাবজেক্ট বা উদ্দেশ্যপদ কোনগুলো? যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্যপদ। সাবজেক্ট বা উদ্দেশ্য পদের সম্পর্কে যা বলা হচ্ছে সেটা বিধেয় বা প্রেডিকেট। বুঝতে ব্যাপারটা? তাহলে তোমাদের আগে কাজ থাকবে যে এইটুকু আগে তুলে নেওয়া, তারপরে এটা আমি মুছে দিয়ে নতুন জিনিস শুরু করব। যেখানে বুঝতে পারবা না সেখানে বলবা, ঠিক আছে? যাতে তুলতে তুলতে কোনো জায়গায় কি লিখতে হবে, কোনটাকে কাকে বলে, সঙ্গে সঙ্গে সেন্টেন্স কি বললাম আমরা, সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সেন্টেন্সে কি কি থাকে, আর সেন্টেন্সের দুই ভাগ সাবজেক্ট আর প্রেডিকেট পর্যন্ত আগে দেখলাম। এবার সেন্টেন্সের তাহলে বিভিন্ন রকম অর্থ থাকতে পারে। এই অর্থ অনুসারে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা যায়, বুঝছেন? এই পাঁচটা ভাগ কি কি? প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি দেখা যাচ্ছে কেউ বানান বুঝতে না পারো, কি বোঝা না, বাড়িতে সবার মোবাইল আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলের আমি নাম দেব, ওই চ্যানেলে সার্চ করবা, দেখবা আমি যেগুলো বুঝাচ্ছি সেগুলো চ্যানেলে আছে, একবার দেখে নিবা, তাহলে তোমার সুবিধা হবে। ভালো ব্যাপারটা? তাহলে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, লাস্ট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলো হচ্ছে সেন্টেন্সের অর্থ অনুসারে ভাগ। অর্থ মানে যে মানে কি রকম? দেখা যাচ্ছে আমি তোমাকে বললাম তোমার নাম কি, তোমাকে আমি প্রশ্ন করলাম কিছু, প্রশ্নসূচক মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাধারণভাবে যখন কোনো কথা বলা হয়, আমি এখন ইংরেজি গ্রামার করছি, সাধারণ কথা, সাধারণভাবে যখন কথা হবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। অর্ডার করা মানে কি আদেশ করা, রিকোয়েস্ট করা মানে কি অনুরোধ করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। কি রকম? ধরো তোমাকে বললাম কাঁধ ধরে দাঁড়াও, অর্ডার করলাম, বলো, সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাকে দেখা যাচ্ছে বললাম যে দয়া করে তোমার পেনটা দাও, প্লিজ তোমার পেনটা দাও। প্লিজ কথাটা বলা মানে সেটা হচ্ছে রিকোয়েস্ট করা। আর অ্যাডভাইস দেওয়া মানে হচ্ছে ভালো উপদেশ দেওয়া। কিরকম ভালো উপদেশ দেওয়া? এই যে ধরো এখন প্রচন্ড রৌদ্র পড়ছে, এই বাচ্চাটা যেমন রোদ্রে সারাদিন ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়, এবার ভালো উপদেশ কি? ভালো উপদেশ হচ্ছে রোদ্রে বেশি ঘুরো না, বলো, রোদ্রে ঘুরলে শরীর খারাপ হবে, সেটাকে বলে অ্যাডভাইস করা। আরো অ্যাডভাইস করা কি কি হতে পারে? ভালো করে পড়াশোনা করো, একদিন তুমি সফলতা পাবে, এগুলো তো ভালো উপদেশ দেয়া। ভালো উপদেশ ওকে কি দেবো? একটু কম খাও, তাহলে তুমি আরো একটু শরীর স্বাস্থ্যটা ভালো হবে, এগুলো হচ্ছে ভালো উপদেশ দেওয়া। ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যাডভাইস। হলো তিন রকম হলো। তাহলে তাহলে কি হচ্ছে? অর্ডার। অর্ডার করা মানে হচ্ছে আদেশ দেওয়া। যেরকম আদেশ দেওয়া, কান ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকো, এটা হচ্ছে আদেশ দেওয়া। রিকোয়েস্ট মানে অনুরোধ করা, কারোর কাছে দেখা যাচ্ছে কোনো জিনিস তুমি একটা চাচ্ছ, তাকে কি অর্ডার করলে সে দেবে নাকি? দেখা যাচ্ছে সাব্বিরের কাছে পেন নাই, সাব্বির দেখা যাচ্ছে ওর কাছে পেন নেবা, ওই তোর পেনটা দে, দিবে পেন? পেন দিবে না, কি বলতে হবে? পেনটা দে না। তোমরা দেখবা স্কুলে দেখা যাচ্ছে কেউ সিঙ্গাড়া খাচ্ছে, কে রাখতে দিতে গেছে তোমার? কি বন্ধু কেমন আছিস? দেখ গলায় হাত দিয়ে চলে যাও, কেন না? হাফ সিঙ্গাড়া তুমি ভাগে নিবা, ঠিক আছে? আরে ওকে দিল, ওই তো সিঙ্গাড়াটা আমাকে দে, দিবে না, জীবনে দেবে না, তুমি মারামারি করলেও দিবে না। তাই তো ব্যাপারটা? তাহলে কারোর কাছে যখন কোনো একটা জিনিস তুমি নিবা, সেই জিনিসটা নেওয়ার ক্ষেত্রে তোমার কি হবে? রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট না করলে কেউ কিছু দেয় না। এই যে দেখা যাচ্ছে যে পরের বৃহস্পতিবারে রাখি বন্ধন আছে, এবার দেখা যাচ্ছে এই মহিলারা এসে তোমাদের একটা করে রাখি বেঁধে দিল, দিয়ে বললো আমাদের এবার খাওয়া, আমাদের তো বিপদ, খাওয়া কি করে? তুমি রিকোয়েস্ট করলে, দেখ আমরা তো ছোট, আমাদের কাছে তো টাকা পয়সা নাই, এক কাজ কর, তোদের খেতে নিতে হবে না, রাজু পড়াতে হবে না,
টাকাটা আমার বেঁচে যায়। তোরও ভালো, তোরও রাখির টাকা লাগবে না, আমারও ভালো, আমারই লাগবে না। তাহলে কি হচ্ছে, ওটা তুমি আমাকে অনুরোধ করছো যে আমার কাছে খাবার চাস নেই, আমি দিতে পারবো। আর একটা কি অ্যাডভাইস দেয়া, যেরকম দেখা যাচ্ছে তানিয়াকে আমি অ্যাডভাইস দিলাম, তানিয়া লম্বা চওড়া আছে, একটু দৌড় মারো, যখন পুলিশ হওয়ার টাইম আসবে তখন তুমি পুলিশ হতে পারবে। হলো, তারপরে দেখা যাচ্ছে এই বাচ্চাটাকে অ্যাডভাইস দিলাম যে তুমি একটু কম ঘুমাও, তাহলে 6টার পড়া 7টায় আসতে পারবে। তুমি একটু ঘুমটা বেশি তোমার জীবনে, তার জন্য তুমি 6টার পড়া 7টার সময় ঢুকছো। হলো, অ্যাডভাইস ওই বাচ্চাটা কি 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 যে একটা ডিম 4 বার খেও না, তাহলে তোমার শরীর ওরকমই হবে। এটা হচ্ছে অ্যাডভাইস। সোয়াবিন কেটে কেটে খেও না, তাহলে তোমার শরীর ফুলবে না। ওটা হচ্ছে অ্যাডভাইস। বুঝতে পারছো তাহলে অ্যাডভাইস করতে? তাহলে এটা অবজেক্টিভ সেন্টেন্স। ঈশ্বরের কাছে কিছু চাও না, ঈশ্বরের কাছে কিছু চাও। যেমন দেখা যাচ্ছে কারোর যদি বার্থডে হয়, কি বলো হ্যাপি বার্থডে টু ইউ, বল। তারপরে দেখা যাচ্ছে যে কেউ পরীক্ষা দেবে, কি বলে বেস্ট উইশেস, তাই তো? এগুলো কি ঈশ্বরের কাছে চাও। সবাই কি বলো, ঈশ্বর তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তাই তো ব্যাপারটা। অর্থাৎ তুমি যখন কাউকে উইশ করছো, ঈশ্বরের কাছে কিছু প্রে করছো, সেগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে স্টার্টে তুমি না, হঠাৎ করে কোনো ফিলিংস চলে আসে। এই যে নারীটা দেখা যাচ্ছে এখন আসলো, তোমার হঠাৎ করে ফিলিংস চলে আসলো যে রে এতক্ষণ কোথায় ছিলি, এটা বলে কথা বলো ব্যাপারটা। তাহলে কি হঠাৎ করে আর কি ফিলিংস চলে দেখা যাচ্ছে, এখানে তুমি বসে আছো যে গরম লাগছে, আজ কি গরম, ওটা তো হঠাৎ আর কি ফিলিংস আসতে পারে, দেখা যাচ্ছে এখানে এই করতে করতে ক্যাম্পাসে আমার হাত কি করে গেল, ঠিক আছে, কি লাগলো, ঠিক আছে। অনেকে দেখো খেলতে গেলে জিতলে কি বলে, হুররে জিতে গেছি, তাই তো, হুররে। এই জিনিসগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। হলো, তার মধ্যে তোমাদের আরো সহজ জিনিস হচ্ছে দুটো সেন্টেন্স তুমি একা একা বুঝতে পারবে কোনটা কি। একটা যে ইন্টারোগেটিভ, কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এরকম একটা জিজ্ঞাসা থাকবে। হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে অবশ্যই এরকম থাকবে। তাহলে এই দুটো সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোশ্চেন মার্ক থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে একটা এক্সক্লামেটরি সাইন থাকবে। হলো, তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? আর যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু ঘটা বোঝায় সেটা অ্যাসারেটিভ। তাহলে কি বাংলায় লিখে দিতে হবে না মনে থাকবে? মনে থাকবে। তাহলে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কিছু ঘটা বোঝায় সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কাউকে কোনো প্রশ্ন করা বোঝায় বা কোনো জিজ্ঞাসা কিছু বোঝায় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হলো, ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা অর্ডার করা বা আদেশ, রিকোয়েস্ট করা বা অনুরোধ, অ্যাডভাইস করা বা উপদেশ বোঝায়। তাহলে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো উইশ করা অথবা প্রে করা বোঝায়, অর্থাৎ ঈশ্বরের কাছে কিছু চাওয়া বোঝায়, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আমাদের বিস্ময়, আনন্দ, দুঃখ এগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মধ্যে আবার সহজভাবে মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে জিজ্ঞাসা চিহ্ন থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেটরি সাইন থাকে। তাহলে বাকি তিনটিতে কি থাকে? ফুল স্টপ থাকে। বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা কি জানলাম? প্রথমে আমরা শিখেছি কি আজকে, যে সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলা হয় সেন্টেন্স। সেই সেন্টেন্স কি? সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। এবার সেন্টেন্সকে তার অর্থ অনুসারে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। কি কি? অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনা সাধারণভাবে ঘটছে এরূপ বোঝায় সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স। যেমন আই অ্যাম গোইং টু স্কুল, আমি এখন স্কুলে যাচ্ছি, হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, এটা হচ্ছে প্রশ্ন করা বোঝায়। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, এটাও প্রশ্ন করা বোঝায়। ঠিক আছে? তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা
আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্স। কি রকম? স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও, গো টু ইউর স্কুল স্কুলে যাও, ঠিক আছে? এই জাতীয় যে সেন্টেন্স গুলো সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। যখন তুমি ঈশ্বরের কাছে কোনো কিছু চাও অথবা মনের ভাব প্রকাশ করো সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, কিংবা দেখা যাচ্ছে বললা হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে? এই জাতীয় যে সেন্টেন্স গুলো সেগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আর লাস্ট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, উল্লাস, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কি রকম এক্সক্লামেটরি সেন্টেন্স? না ধরো তুমি বললা হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, মানে এটা কি সুন্দর ফুল, ঠিক আছে? তারপরে বললা অ্যালাস হি ইটস ডেড, মানে হায় এই লোকটা মারা গেল, ঠিক আছে? এই জিনিসগুলো কি মনের দেখো আনন্দ, দুঃখ, তারপরে বিস্ময় ইত্যাদি প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এখন কি কাজ হবে যে এই পাঁচটা সেন্টেন্স সম্পর্কে তোমাদের লিখে নেওয়া। লিখে নেওয়ার পর আমি এই সেন্টেন্স লিখবো, তোমাকে সেটা বলতে হবে যে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লামেটরি। সেই সেন্টেন্সগুলোর আমি বাংলা মানে বলে দেব, কিন্তু তোমাকে খুঁজে খুঁজে বলতে হবে কোনটা কোন সেন্টেন্স। হলো? তাহলে আগে যতদূর লেখা হয়েছিল সেটা লেখার পর এটা লেখো। তুই এক কাজ কর, তুই একটু থাম, এরা লিখে নে, তারপরে তাকিয়ে কথাটা নে, দিয়ে তারপর শুধু এটুকু লিখবা টাইপস অফ সেন্টেন্স থেকে, ঠিক আছে? তোমরা দেখো কোনটা কি হলো কেন হলো, খাতা বের করো, খাতা বের করে মিলাও, তাহলে খাতা করে people are smoking more nowadays, আজকাল মানুষে আরো বেশি ধূমপান করছে। সাধারণ ঘটনা, সবাই তো করছে। এই যে তোমরা যেমন ধূমপানটা বেশি করছো নাকি কেউ? করছো না তো? তাই সাধারণভাবে কোনো ঘটনা বোঝালে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে এখানে লিখে দিলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝে বুঝে করবা, শুধু তুলবা না, যা কারণ যদি মনে হয় এটা আমি বুঝতে পারছি না জিজ্ঞাসা করবে। হলো মে গড ব্লেস ইউ, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে এই মে কথাটা যদি থাকে, এরকম মে এরকম মে, তাহলে এই অবজেক্টিভ সেন্টেন্স। হলো ব্যাপারটা মজা লাগে। তাহলে কি হচ্ছে যে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়া, কমনি বলা হলো, উইশ করা, প্রে করা ইত্যাদি কিছু বোঝালে এটা অবজেক্টিভ সেন্টেন্স হয়। তাহলে এটা কি সেন্টেন্স হবে? অবজেক্টিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ হবে অবজেক্টিভ সেন্টেন্স। হলো অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, হাই ওই মানুষটা বেঁচে নেই। কি বলা হয়েছিল যে এই জাতীয় চিহ্ন যদি থাকে কোথাও তাহলে এটা কোন সেন্টেন্স হয়? এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লামেটরি সাইন। এক্সক্লামেটরি সাইন যদি থাকে তাহলে কোন সেন্টেন্স হয়? ওটা লিখে দিয়েছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। when will you come, তুমি কখন আসবে? জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন থাকলে কোন সেন্টেন্স হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। হ্যালো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি বলছে? গো দেয়ার এন্ড ওয়েট ফর এ হোয়াইল, ওখানে যাও এবং কিছুক্ষণ থামো, কিছুক্ষণ অপেক্ষা করো। ওখানে যাও এবং কিছুক্ষণ অপেক্ষা করো, তোমাকে অর্ডার করা হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্স। What a beautiful flower it is, কি সুন্দর ফুল এটা। চিহ্ন কি আছে? এক্সক্লামেটরি চিহ্ন আছে। তাহলে কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স এর চিহ্ন।
ইউ বি হ্যাপি, তুমি ভালো থাকো। মে কথাটা থাকলে কি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বললাম, অবজেক্টিভ হয়। তাহলে এটা কি হবে, অবজেক্টিভ সেন্টেন্স। লাস্ট কি আছে, হোয়াট ইজ ইট, এটা কি, জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হলো, আজকে কিন্তু ভেবো না যে ফরমেশন অফ সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। ফরমেশন অফ সেন্টেন্সের আরো অনেক কিছু ভাগ আছে, ঠিক আছে? আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সেটা শেখা হবে। মোটামুটি একটা আইডিয়া তোমাদের দেওয়া হলো যে এইভাবে এগোতে পারি। হলো ব্যাপারটা। বাড়িতে কি কাজ থাকবে, বাড়িতে আজকে দেখা যাচ্ছে খাতা যেটা নোট ডাউন করে নিয়ে যাচ্ছ ওটা দেখবা, আর গ্রামারটাতে প্র্যাকটিসের ব্যাপার। হলো, কারোর কাছে যদি ক্লাস 4 কিংবা 3 কোনো গ্রামার বই থাকে সেটা কাজে লাগাবা। বাড়িতে দেখবা কোন ক্লাসের বই সেটা ডিপেন্ড করে না, তোমার যদি কিছু ক্লাসের বই থাকে সেটাতেও হবে। বুঝলে, গ্রামার বই হলেই হলো। বুঝলে, সেখানে এরকম পরপর ভাগ আছে। আর এই ইংলিশ গ্রামার কেসটা হচ্ছে প্র্যাকটিসের জিনিস, ঠিক আছে? এটা বেশিরভাগ স্টুডেন্ট টিউটোরিয়াল বেশিরভাগ স্টুডেন্ট জানবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, ক্লাস 8 এ যখন উঠবা বাকিরা দেখবা অঙ্ক। তুমি যদি শিখতে পারো খুব ভালো জিনিস, না শিখতে পারলে বাকিদের মতো অন্ধ হয়ে যাবে। যদি কোনোদিন দেখা যায় কিছু বুঝতে পারছো না, এটা কি হবে ওটা কি হবে, এটা প্রশ্ন করবা। তাহলে ওরা লেট করেছে, হলো, লেট করলে আমার একটা চ্যানেলের নাম লিখে দিচ্ছি, ওই চ্যানেলে যাবা, দিয়ে ওখানে এগুলো সব লেখা আছে, ওখান থেকে খাতায় লিখবা, কিন্তু খাতায় লিখবা। অনেকের স্বভাব থাকে কি, দেখা যাচ্ছে যে আমি লেট করেছি খাতায় লিখবো না, জেরক্স করতে হবে। জেরক্স ব্যাপারটা বাদ দিবা, জেরক্স করে কিছু বুঝতে না। বুঝলে, আজকে মোটামুটি গ্রামারের একটা জিনিস করালাম, পরে একদিন ডেট দিয়ে রাইটিং এর করাবো। রাইটিং একা একা লেখা যায়। ওই যে তোমরা দেখা যাচ্ছে পরীক্ষায় ভাবো যে আননোন রাইটিং এসেছে, পারলাম না, একা একা লেখা শিখতে হবে, সব একা একা লেখা যায়। বাংলায় যেমন চিঠি একা একা লেখা যায়, এই যে বাংলায় তোমাকে বললাম গরু সম্পর্কে রচনা লিখে আনো, এখানে যারা যারা আছে সবাই লিখে আনতে পারবে। ঠিক একই জিনিস দাও সম্পর্কে রচনাও ইংলিশে একইভাবে যারা যারা এখানে উপস্থিত আছে তারা তারা পারবা। শুধু কি শিখতে হবে, তারপরে কি হয় না হয়, ঠিক আছে? তুলে নাও এটুকু।